2রা এপ্রিল সকালে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম গীতাঞ্জলি হোটেল থেকে। আমাদের আজকে গন্তব্য উদয়পুর। মাঝখানে যাতায়াতের পথে প্রথমে আমরা দেখব আগরতলা রেলওয়ে স্টেশন। এই আগরতলা রেলওয়ে স্টেশন দেখে আমরা এগিয়ে চললাম উদয়পুরের দিকে। প্রথমে আমরা যাব কমলা সাগর এবং কসবা কালীবাড়ি। রাস্তায় একটি জায়গায় রাবার প্ল্যান্টেশন দেখে আমরা দাঁড়ালাম। তারপরে আমরা একদম চলে আসলাম কমলা সাগরের ধারে। অপূর্ব সুন্দর কমলা সাগর লেকের পাশেই রয়েছে কসবেশ্বরী কালী মন্দির। এই লেকের অপর প্রান্তে রয়েছে বাংলাদেশের একটি রেল স্টেশন যার নাম কসবা। যাই হোক, অপূর্ব সুন্দর এই লেক এবং তার চারধারে রয়েছে পাম গাছের সারি। খুবই সুন্দর জায়গা। এপ্রিল মাসের 2 তারিখ, কিন্তু রোদ যেমন তাতে মনে হচ্ছে মে জুন মাস হয়ে গেছে। তাই ত্রিপুরা ঘুরতে আসলে অবশ্যই মার্চ মাসের প্রথম পর্যন্ত আসতে পারেন, তারপরে অবশ্যই আসবেন না। সবাইকে এ বিষয়ে সতর্ক করে দিলাম। এই হলো কসবেশ্বরী মন্দিরের গর্ভগৃহ। এরপর আমাদের পরবর্তী গন্তব্য উদয়পুরের নীরমহল। এই উদয়পুর ছিল ত্রিপুরার রাজাদের রাজধানী। পরবর্তীতে উদয়পুর থেকে রাজধানী স্থানান্তরিত হয় আগরতলায়। এই নীরমহল চারিদিকে একটি ঝিল, বিশাল বড় ঝিল, তার মাঝখানে নীরমহল তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর একটি স্থাপত্যকর্ম। এবং এই নীরমহলে পৌঁছতে গেলে ভাড়া করতে হয় নৌকো। সর্বসাধারণের জন্য যে নৌকো আছে তাতে লাইন দিয়ে টিকিট কাটতে হয় এবং একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যাত্রী হিসেবে না পাওয়া গেলে অপেক্ষা করতে হয়। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই 3 জন একটি ব্যক্তিগতভাবে আলাদা বোট ভাড়া করে নিয়েছিলাম। 300 টাকা নিয়েছিল বোটের ভাড়া। তো আমরা ফিরে আসার সময় মাঝিকে আরও 200 টাকা বাড়তি দিয়েছিলাম, কারণ অনেকটা পথ, যেহেতু বৈঠা নৌকো, তাই নৌকোটা চালিয়ে নিয়ে পারে যাওয়াটা খুব কষ্টসাধ্য। যাই হোক, এই হলো নীরমহলের ভেতরের দৃশ্য। অপূর্ব সুন্দর, যেটা ভিডিওতে কখনোই সম্পূর্ণটা দেখিয়ে ফেলা সম্ভব নয়। একবার হলেও সবাই অবশ্যই এই নীরমহলে আসুন। নীরমহল এতটাই বিশাল যে এটাকে পরিদর্শন করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তবে আমাদের সময় বাঁধা ছিল 40 মিনিটের। 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে সম্পূর্ণ নীরমহলটি দর্শন করে আবার নৌকোতে ফিরে যেতে হবে, তেমনটাই মাঝি আমাদেরকে বলে দিয়েছিলেন। তাই যথেষ্ট তড়িঘড়ি আমাদের দেখতে হয়েছে সম্পূর্ণ মহলটি, কারণ অনেকটা বড় এই জায়গা জুড়ে রয়েছে নীরমহল এবং পাশেই যেহেতু রয়েছে একটি বিশাল ঝিল। আসা যাওয়ার পথে সেখানকার নানা পরিযায়ী পাখি, মাছ ইত্যাদি দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় ভাবাই যায় না। যাই হোক, অবশেষে আমরা এবার বেরিয়ে আসছি নীরমহল থেকে। সবটুকু কোনো রকমে দেখে, কোনো রকমেই বলবো, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা একেবারেই সম্ভব নয়। নীরমহলের কাছেই একটি জায়গায় দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ত্রিপুরেশ্বরী মন্দির। দুপুরের লাঞ্চটা এখনো মুখে লেগে রয়েছে। বিভিন্ন ধরনের বাটা, ভর্তা ইত্যাদি দিয়ে বাঙালির ঘরোয়া খাবার খেতে কি যে ভালো লেগেছে। যাই হোক, এই হলো উদয়পুর রেলওয়ে স্টেশন। তার পাশেই একটি হোটেলে আমরা উঠলাম। খুব একটা ভালো যে হোটেল রয়েছে উদয়পুরে সেরকমটা নয়। অনেক খুঁজে পেতে একখানা হোটেল আমরা পেয়েছি। সেখানে জিনিসপত্র রেখে 7টা সাড়ে 7টা নাগাদ আমরা মন্দিরে এসে পৌঁছেছি। এই হলো ত্রিপুরেশ্বরী মন্দির। নতুন করে ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানো হচ্ছে সরকার থেকে। এই হলো ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি। পাশেই রয়েছে শিব মন্দির। যে কোনো দেবীপীঠের পাশেই শিবের একটি স্থান থাকে। উদয়পুরেও সেরকম রয়েছে একটি শিবের মন্দির। আমরা
পরের দিন সকালবেলা সেখানে যাব। খুব ভালো হোটেল উদয়পুরে নেই, অনেক খুঁজে পেতে রয়্যাল ইন বলে একটি হোটেল আমরা পেয়েছিলাম। এই হলো হোটেলটি, এসি সহ ডাবল বেডেড রুমের চার্জ 1800 টাকা। পরের দিন অর্থাৎ 3রা এপ্রিল সকাল সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়লাম। এই পাশে হলো জগন্নাথ দিঘি। সারা উদয়পুর জুড়ে রয়েছে প্রচুর ছোট বড় দিঘি। উদয়পুরে আগরতলার মতোই 14 দেবতা মন্দির রয়েছে, বরং বলা ভালো উদয়পুরে যেরকম 14 দেবতা মন্দির আরও বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে, সেই একই ধাঁচে আগরতলাতেও পরবর্তীকালে মন্দিরগুলো নির্মিত হয়েছে। কারণ উদয়পুরই ছিল প্রাচীন ত্রিপুরার রাজধানী। ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে যে শিব মন্দিরের কথা বলেছিলাম, এই 14 দেবতা মন্দিরের পাশেই রয়েছে সেই শিব মন্দির। সব সতীপীঠের পাশেই একটি করে শিব মন্দির থাকে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এই লেকটি। তারপর আমরা এলাম রানী গুণবতী মন্দিরে। এই মন্দিরটি এখন বাইরে থেকেই দেখতে হয়, ভেতরে প্রবেশ নিষেধ। উদয়পুর থেকে আজকে আমাদের যাত্রা হবে ছবিমুড়ার দিকে। যাতায়াতের পথে আরো অনেক লেক দেখতে পেলাম। সেই লেকগুলো দেখে আমরা চলছি ছবিমুড়ার দিকে। খুব বেশি সময় লাগেনি, একটু পরেই আমরা পৌঁছে গেলাম ছবিমুড়ায়।